সাম্য হত্যায় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমাবেশ, মানববন্ধন, ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি। ছাত্রদলের জড়িতদের ধরতে মাঠে পুলিশ। তিন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড। শিক্ষার্থীরাই ঠিক করবে তারা কেমন সমাজ চায়। ছবি সমাবর্তনে ডক্টর ইউনূস সম্মানসূচক জিলিট ডিগ্রি গ্রহণ। চট্টগ্রাম বন্দর পরিদর্শন। বন্দর না এখানে আর কেউ আসতে পারবে না ভাই, আমাদের চিকিৎসা দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার। আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে। অবশেষে ডলারের দর বাজারের উপর ছেড়ে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। জুনের মধ্যে আইএমএফের ঋণ সহ $3.5 বিলিয়ন পাওয়ার আশা। এবং জুলাই আন্দোলনে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহারের অভিযোগ যাচাই বাছাই চলছে। এই কারণেই কমিটি গঠনে দেরি, দাবি ক্রীড়া পরিষদের। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি সহপাঠীদের। ক্যাম্পাসের সমাবেশ থেকে ভিসি প্রক্টরের পদত্যাগের দাবি জানান ছাত্রদল নেতারা। এরই মধ্যে জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে, বাকিদের ধরতে মাঠে পুলিশ। এদিকে হত্যার ঘটনা তদন্তে কলা অনুষদের ডিনকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত জাওয়াত মাহমুদের প্রতিবেদনে। নিজ ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এএফ রহমান ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ছুরি মেরে হত্যার পর ক্যাম্পাস জুড়ে শুরু হয় উত্তেজনা, সামনে আসে নিরাপত্তা শঙ্কা। বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদ চলে। নিরাপদ ক্যাম্পাস ও বিচার নিশ্চিতের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সাম্যের সহপাঠীরা। অংশ নেন শিক্ষকরাও। আমরা আইআর এর নবীনবরণ শেষে 6 জন বন্ধু ভিসি চত্বর ছিলাম। তো ওইখান থেকে সাম্যর শেষ কথা আমার দিকে তাকানো, মামা তুই 2 মিনিট দ্বারা আমি আসতেছি। তো এরপরে আমি আর সাম্যর আশা দেখি নাই, আমি সাম্যর লাশ দেখছি। আমাদেরই কোনো বন্ধু, আমাদেরই কোনো বড় ভাই, আমাদের কোনো ছোট ভাই, আমাদের শিক্ষকদের কোনো ছাত্র আসলে এসে মারা যাবে, খুন হবে। তো এটা আসলে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। আসলে এই আইডি কার্ডটা দেওয়ার মানেটা কি, এই ক্যাম্পাসটা করার মানেটা কি? যদি এখানে সবাই আসে, সবাই আসতে পারে, তাহলে এখানে আসলে আমরা কেন বিশ্ববিদ্যালয় বলছি? প্রশাসন তো যখনই যারা এসেছে তাদের নিজেদের পারপাস সার্ভ করে গিয়েছে, কিন্তু স্টুডেন্ট, আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি, তাদের আসলে কি দাবিগুলো, তাদের আসলে কি চাহিদাগুলো, নিরাপত্তাগুলো কখনই আমার মনে হয় প্রশাসন ভাবে দেখার চেষ্টা করে। কি লাভ যদি কর্তৃপক্ষ জীবনের মর্যাদা না দেয়, জীবনের মূল্য না দেন? তাহলে আমরা শুধু এভাবে অশ্রু বিসর্জন করব, আমরা কষ্টে ক্ষুব্ধ হব। এদিকে বেলা 11:30টায় সাম্য হত্যার বিচার ও ভিসির পদত্যাগের দাবিতে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে সাম্য হত্যার বিচার নিশ্চিত না হলে প্রক্টর ও ভিসিকে অবাঞ্ছিত করার ঘোষণা দেন ছাত্রদল নেতারা। অনতিবিলম্বে সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি, এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন হলগুলোতে এখনো পর্যন্ত ছাত্রলীগের দোসররা এখনো পর্যন্ত হলে অবস্থান করছে। ছাত্রলীগের প্রতিটি দোসরদেরকে গ্রেপ্তার, বিচারের দাবি করছি। আমাদের সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যারের আমাদের তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব, এবং এই সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে, সেটি অবশ্যই তারা সম্মান দেখিয়ে আশা করছি তারা পদত্যাগ করবেন।
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যার ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। এরা সবাই বহিরাগত বলেও জানান তিনি। প্রাথমিকভাবে যে 3 জনকে আমরা গ্রেফতার করেছি, একজন নাম হচ্ছে তামিম হাওলাদার, একজনের নাম সম্রাট মল্লিক, একজনের নাম হচ্ছে পলাশ সরকার। এই 3 জনের প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি, তারা 3 জনেই বহিরাগত এবং তাদের সাথে আরও লোকজন ছিল। এবং বর্তমানে আমরা চেষ্টা করছি আর যারা এখানে ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতা নিয়ে আসার জন্য। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশে বাইকে ধাক্কা লাগানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায় কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় সাম্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত 12:30টায় তাকে মৃত ঘোষণা করেন। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। আবাসন ভাতা, প্রস্তাবিত বাজেট অনুমোদন সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। দুপুরে ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিল কাকরাইল মসজিদের সামনে এলে পুলিশের টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেডের মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। সকাল 11:30টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। গুলিস্তান সচিবালয় মৎস্য ভবন হয়ে যমুনার সামনে যাওয়ার আগেই পুলিশি বাধায় পড়ে মিছিলটি। বাধা পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাকবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা। পরে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা, আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে দাবি আদায়ে কাকরাইল মসজিদের সামনে রাস্তায় অবস্থান নেয় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, যৌক্তিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ টিয়ারশেল মারছে। আমার এই যে ছোট বোনটাকে টিয়ারশেল মেরে দেখেন আহত করে রাখছে। পুলিশ অতর্কিতভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপরে এবং ছেলে শিক্ষার্থীদের উপরে হামলা করে। যখন থেকে ইউনিভার্সিটি হয়েছে তখন থেকে স্টুডেন্টরা যে বঞ্চনার শিকার হচ্ছে, এখন এটা তার চলতে পারে না। কাকরাইল মোড়ে পুলিশের বাধা পেয়ে সেখানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। সবশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটনা বা ঘটেছে কিনা জানাবেন। এই অবস্থান কতক্ষণ চলবে? নাফি, আমরা দুপুর থেকে দেখছি যে যমুনার সামনে তাজা আসার যে চেষ্টা ছিল সেটি কিন্তু কাকরাইল মোড়ে, অর্থাৎ কাকরাইল মসজিদের মোড়েই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তারপর থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে এবং এখনও তারা সেই অবস্থান এখানে নিয়ে রয়েছে। আমরা দেখছি তারা স্লোগান দিচ্ছেন। তাদের শিক্ষক প্রতিনিধিরা রয়েছেন, শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তাদের যে 3 দফা দাবি শিক্ষার্থীদের, সেই সঙ্গে আজকে যে অতর্কিতভাবে শিক্ষার্থীদেরকে হামলা করা হয়েছে সেই হামলার বিচার দাবি করেছেন তারা। এবং যতক্ষণ না পর্যন্ত তাদের এই যে দাবি দেওয়াগুলো মেনে নেওয়া না হবে ততক্ষণ তারা এখানে অবস্থান কর্মসূচি চালাবেন বলে আমরা জানতে পেরেছি। সেটি আসলে কতক্ষণ নাগাদ, কয়টা নাগাদ তারা এখানে থাকবেন, কতক্ষণ অবস্থান করবেন সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আমরা দেখছি যে বিকাল 4টা পেরিয়ে গেছে। দুপুর 1টার কিছু আগে থেকেই আমরা এখানে তাদের অবস্থান কর্মসূচি দেখছিলাম। সেই সময় দুপুরবেলা কিন্তু তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, টিয়ারশেল নিক্ষেপ কিংবা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সবগুলোই কিন্তু আমরা দেখেছি এবং তারপরে বেশ কয়েকজন এখানে আহত হয়েছেন। তারপরেও তারা এখান থেকে জায়গা ছাড়েননি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একদম তৎপর অবস্থায় রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি। এরপরে যমুনার যে গেট, সেই গেটের সামনে কিন্তু সেনাবাহিনীও অবস্থান করছে আমরা দেখছি। তো সব মিলে বলা চলে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ, ভিসি, ট্রেজারার এবং প্রক্টর এসেছেন আমরা জানতে পেরেছি এবং তারা যমুনার ভেতরে গিয়েছেন আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি। এবং সেখান থেকে হয়তো আলাপ আলোচনা করে সেখানে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার বিষয়ে তারা আলাপ আলোচনা করে হয়তো সমাধানের উদ্যোগ নেয়ার যে ব্যবস্থা সেটি হয়তো করছেন। হয়তো সেখান থেকে বের হয়ে আসলে তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তারপরে হয়তো বোঝা যাবে যে এই অবস্থান কর্মসূচি তাদের এখানে কতক্ষণ থাকবে কিংবা আজকের মতো শেষ হবে কিনা, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছে একদম সতর্ক অবস্থায়, গণমাধ্যম কর্মীরাও রয়েছেন
এবং পক্ষান্তরে অন্যদিকে অন্য প্রান্তে এখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা এখানে রয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে 3 দফা দাবি সেই দাবির প্রতি তারা অনড় ছিলেন এবং এখনো অনড় আছেন। আমরা সকাল থেকে দেখেছি যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তারা তাদের মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন পথেই বাধা দেওয়ার চেষ্টা যে একেবারে হয়নি তা না, তবে সেই বাধাগুলো অতিক্রম করে চূড়ান্তভাবে কিন্তু এই কাকরাইল মোড়ে এসে কাকরাইল মসজিদের সামনে তারা বাধাপ্রাপ্ত হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিরাপত্তার স্বার্থে তাদেরকে এখানে আটকে দেয় এবং তাদের উপরে যে লাঠিচার্জ করে এবং সেই সময় কিন্তু বাগবিতণ্ডা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটে আমরা দেখেছি এবং তারপর থেকে এখানে মোটামুটি বলা চলে যে একটি শান্তিপূর্ণ অবস্থানে কিন্তু তারা এখানে বসে আছে, স্লোগান দিচ্ছে মাঝে মাঝে এবং অপর প্রান্তে ব্যারিকেডের অপর প্রান্তে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং ভেতরে এই মুহূর্তে আলোচনা চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। সেই আলোচনা শেষে হয়তোবা আজকের এখানকার কি সমাধান আসে সেটি আমরা স্পষ্টভাবে জানাতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর। কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থানের খবর জানাতে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত। এদিকে নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রির সমমানে উন্নীত করা সহ আরও বেশ কিছু দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন কয়েকশো শিক্ষার্থী। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অব্র, যুক্ত হচ্ছি তার সাথে। অব্র, বিক্ষোভ থেকে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিনা জানাবেন। এই মুহূর্তে শাহবাগে কিন্তু হচ্ছে তারা নার্সিংয়ের যারা শিক্ষার্থী আছে তারা বলছেন যে ডিগ্রিকে তাদের যে ডিপ্লোমা সমমানের যে ডিগ্রিটি ছিল সেটিকে স্নাতক সমমানের ডিগ্রিতে পরিণত করার যেই দাবিটি সেই 1 দফা দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং চারিপাশের যেই শাহবাগের চারিপাশের যেই গাড়িগুলো ছিল, যেই যাতায়াত ব্যবস্থা ছিল সব কিছুই কিন্তু এই মুহূর্তে বলা চলে এক প্রকার বন্ধ এবং কোনো পাশ থেকেই কিন্তু শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া কোনো ধরনের যাতায়াত কিন্তু করতে পারছে না কেউ। আপনি জানেন যে এই মুহূর্তে অফিস ছুটি হওয়ার সময়, যেহেতু অফিস ছুটি হওয়ার সময় সেহেতু কিন্তু সবাই মোটামুটি বিপাকে পড়ছে বলা গেলেই চলে। আমাকে অনেকেই সব অভিযোগ করছিলেন যে এই যে পুরো শাহবাগ, এই শাহবাগে দিয়ে প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করে, এই পুরো জায়গাতে কেন কেউ কিছু হলেই এসে আটকাবে, কেউ কিছু হলেই কেন এখানেই দাবি করতে হবে। নানা জায়গা থাকতে পারে, স্মারকলিপি থাকতে পারে, অনেকেই কিন্তু নানা রকম কথা বলছিলেন। যারা পায়ে হেঁটে যাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছে নানা ধরনের অভিযোগ এবং তাদের যেই কষ্টের কথা সেটি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন। তার সাথে সাথে কিন্তু আমরা এখানে দেখছিলাম যারা এখানে কিন্তু নানা জেলা থেকে এসেছেন, ফেনী থেকে শুরু করে নানা জায়গার, বাংলাদেশের নানা জায়গার সবাই কিন্তু ছুটে এসেছে এই শাহবাগে শুধুমাত্র তাদের যে দাবি সেই দাবি নিয়ে। তারা বলছেন যে তাদের যে ডিগ্রি সেই ডিগ্রি কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে রাজি নয়। তাদের 3 বছরের যে ডিগ্রিটি সেই ডিগ্রি তারা চায় অবশ্যই যেন স্নাতক সমমানের হয়। সেই ক্ষেত্রে তারা হয়তোবা নানা চাকরিতে সুযোগ সুবিধা পাবে এবং তার পাশাপাশি তাদের নানা জায়গায় চাকরির যে আবেদন সেই আবেদনও করতে পারবে বলে জানিয়েছেন। আর এছাড়াও কিন্তু তারা বলছেন যে তাদের নানা জেলার যে শিক্ষার্থীরা তারা কিন্তু এসে তাদের পক্ষ থেকে জানিয়েছেন এই 1 দফা দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগেই থাকবেন এবং শাহবাগে কোনো ধরনের যান চলাচল তারা করতে দিবেন না, এমনটাই কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। নার্সিং ডিপ্লোমাকে স্নাতক ডিগ্রির সমমানে উন্নীত করা সহ আরও বেশ কিছু দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন কয়েকশো শিক্ষার্থী। সে খবর জানাচ্ছিলেন শাহাদাত অব্র। ব্যবসা কেন্দ্রিক সভ্যতা আত্মঘাতী, এই সভ্যতা টিকবে না, তাই ব্যবসা নয় মানুষকে কেন্দ্র করে অর্থনীতি ঢেলে সাজাতে হবে। বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে অংশ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাবর্তন ভাষণে তিনি আরও বলেন, গতানুগতিক পথে চলার কারণে শিক্ষার্থীরা নতুন বিশ্বচি গড়ার চিন্তা করে না। মনের মতো বিশ্ব সাজাতে চাইলে লক্ষ্য থাকতে হবে, আর তা না থাকলে গবেষণা ও শিক্ষা লক্ষ্যহীন হয়ে যাবে। তাই গন্তব্যবিহীন শিক্ষা পরিহার করার আহ্বান জানান ডক্টর ইউনূস। তার নোবেল পুরস্কারের গোড়াপত্তন হয়েছিল এই বিশ্ববিদ্যালয় থেকে। কথা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2টি নোবেল পুরস্কারের জন্য গৌরবান্বিত। এর আগে তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সকল মানুষেরই আছে। কিন্তু আমরা গতবাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না, যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই। আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য, সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য, মনের মতো করে বানানোর জন্য। আমাদের যদি সেই লক্ষ্য না থাকে তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা, গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে। চিরসবুজ পাহাড় আর ছায়া ঘেরা এ প্রান্তরে স্বপ্ন জমানো ছিল তাদের। আজ সে স্বপ্ন পূরণের দিনে সবার কণ্ঠে উচ্ছ্বাসের সুর, 23,000 হৃদয়ের সম্মিলিত জয়গান। দীর্ঘ 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5ম সমাবর্তনে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। বিস্তারিত প্রতিবেদনে। শাটল ট্রেনে বই হাতে একদিন তারা এসেছিল সোনালী ভবিষ্যতের আশায়। আজ তারা ফিরে যাবে সনদের আলো হাতে। এই রোদেলা দিনে স্নাতক সমাবর্তনে সনদের উপর খোদাই কালো নাম উঠবে ইতিহাসের পাতায়। 2500 একরের ক্যাম্পাস জুড়ে বর্ণিল রং ছুঁয়েছে শিক্ষক, শিক্ষার্থী আর অভিভাবকদের। এই 23,000 মুখের ভিড়ে জমা হওয়া 23,000 গল্প আজ পূর্ণতা পাবে গাউনার টুপি খোলার উচ্ছ্বাসে। এ গল্পে আছে আগামী দিনের বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, সরকারি বেসরকারি কর্মকর্তা কিংবা উদ্যোক্তা। দীর্ঘ 9 বছর পর সমাবর্তন, এটার জন্যই মূলত এত বেশি উচ্ছ্বাস। এত বছর পর সমাবর্তন, আমরা ফ্রেশ গ্র্যাজুয়েট, রিসেন্ট বের হয়েছি, তো আমাদের জন্য এটা আরো বেশি স্বপ্নের মতো। অনেক বছর পরে বন্ধুদের সাথে এসে চঞ্চলতা ক্যাম্পাসে সবাই মিলিত হয়েছি। এত কনভোকে একসাথে, আসলে এটা পুরোই আনএক্সপেক্টেড আমাদের কাছে। আমরা অনেক আনন্দিত। আশা করব যেন 2 বছর 1 বছর পরই কনভোকেশনটা যেন হয়। শিক্ষকদের আশীর্বাদ, বন্ধুদের ভালোবাসা আর ক্যাম্পাসের প্রতিটি ধূলিকণাও সাক্ষী এই বিদায়ের কিংবা নতুন শুরুর। আর সে যাত্রায় সবাই আশীর্বাদ আর সাহস পেয়েছেন একজন নোবেল জয়ীর। এ বিশ্ববিদ্যালয়ের আগের শিক্ষক ডক্টর ইউনুস এখন দেশের প্রধান উপদেষ্টা। তার আগমন আগামীর সম্ভাবনায় তাই যোগ করেছে নতুন মাত্রা। ডক্টর ইউনুস স্যারকে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, তার নিজেরই বিশ্ববিদ্যালয়, তিনি দীর্ঘদিন শিক্ষকতা করছেন, এখান থেকে ওনাকে ডিলেট দেওয়া হচ্ছে। এর জন্য আমরা অনেক বেশি ব্লেসড। আমাদের এই সমাবর্তনের প্রধান আকর্ষণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ের বুক আজ আরও প্রশস্ত। 23,000 পথিক হয়ে উঠবে আগামীর বাংলাদেশের কাণ্ডারি। তাই আজকের এই সমাবর্তন শুধু একটি দিন নয়, একটি বন্ধনের প্রতিশ্রুতি, আগামী দিনের দীপ্ত বার্তা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর শুধু দেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার হৃৎপিণ্ড। তাই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে এই বন্দরের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বন্দর পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগের উপর গুরুত্বারোপ করেন তিনি। এদিন 11,000 কোটি টাকা ব্যয়ে কালুরঘাট সড়ক ও রেল সেতুর ভিত্তি স্থাপন করেন প্রধান উপদেষ্টা। এ সেতু দক্ষিণ চট্টগ্রামের 6 উপজেলা সহ কক্সবাজারের সাথে নতুন দিগন্তের সূচনা করবে। বিস্তারিত হোসেন জিয়াদের আরও একটি প্রতিবেদনে। ক্ষমতা নেয়ার 9 মাস পর নিজ জন্মভূমি চট্টগ্রামের মাটিতে পা রাখেন প্রধান উপদেষ্টা। সকাল 9:20 বাংলাদেশ বিমানের ফ্লাইটে পৌঁছান চট্টগ্রাম বিমানবন্দরে। সেখানে তাকে অভ্যর্থনা জানান মেয়র, জেলা প্রশাসক সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরপরই তিনি পৌঁছান চট্টগ্রাম বন্দরে, ঘুরে দেখেন বন্দরের অপারেশন কার্যক্রম। এ সময় বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এ বন্দরের সক্ষমতার উপর দেশের আগামীর অর্থনীতি ও বাণিজ্য পুরোপুরি নির্ভর করছে। এ বন্দরকে বিশ্বমানে নিয়ে যেতে হবে। তাই বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার কোনো বিকল্প নেই। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। 7 সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এটা আমাদের লাভ। একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। এটা মজার জিনিস তাদের সঙ্গে। বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো,
এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে, আমরা 1 পয়সা খরচ করবো না। কাজে পয়সা বেঁচে গেল, কাজটা হয়ে গেল। বক্তব্যে চট্টগ্রাম বন্দর সহ এ অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ বন্দর দক্ষিণ এশিয়ার তথা ভুটান ও নেপালের জন্য হৃৎপিণ্ড হিসেবে গড়ে তুলতে হবে। বন্দর ব্যবহার করে ভারতের 7 সিস্টার যাতে পণ্য আনা নেওয়া করতে পারে, সে সক্ষমতায় চট্টগ্রাম বন্দরকে নিয়ে যেতে হবে। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এ সময় তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে ভুল বোঝানো হচ্ছে। বিদেশি অপারেটরকে দিলে কোনো শ্রমিক চাকরি হারানোর আশঙ্কা নেই। এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয়। বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে, শ্রমিক কম লাগবে, ঠিক কথা, কিন্তু বন্দরও তো বড় হবে, ক্যাপাসিটিও বড় হবে। কাজে যেখানে আগে 1 জন লাগতো, এখন বন্দর বড় হওয়ার কারণে সেখানে 5 জন লাগবে। ডক্টর ইউনুস বলেন, বিশ্বব্যাংকের জরিপ অনুযায়ী বর্তমানে বড় জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে না পারায় দৈনিক $1 মিলিয়ন হারাচ্ছে বাংলাদেশ। বন্দর পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা সার্কিট হাউসে পৌঁছান। সেখানে সকাল 11:15টায় দক্ষিণ চট্টগ্রামের বহুল কাঙ্ক্ষিত কালুরঘাট সড়ক ও রেল সেতু ভিত্তি স্থাপন করেন প্রধান উপদেষ্টা। সেতুটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 11,000 কোটি টাকা, যার মধ্যে 7,000 কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া, বাকি 4,000 কোটি টাকা দিবে বাংলাদেশ সরকার। এরই মধ্যে সেতুটির পরামর্শক নিয়োগের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। হত মানুষ তো হষ্ট হয়ে গাড়ির যানজট হল্লা বলি হত মানুষ তো মরা গিয়ে হিসাব নাই। এখানে বলখালে বাসি ওর কাছে কৃতজ্ঞতা দেব। এতদিন অনেক কষ্ট হয়েছিল আমাদের কালঘাট সেতুর জন্য, এত বছর পর আমাদের কালঘাট সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে। ইউনুস সাহেব যে এসে এই কাজটা করছে বা এটা যে বাস্তবায়ন করেছে, এটার জন্য আসলেই ওনার প্রতি আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ। আগামী ডিসেম্বর থেকে কাজ দৃশ্যমান হবে কালুরঘাট সেতুর, শেষ হবে 2030 সালে। এই সেতু দক্ষিণ চট্টগ্রামের 6 উপজেলা সহ কক্সবাজারের সাথে যোগাযোগে নতুন দিগন্তের সূচনা করবে। 1930 সালে ব্রিটিশ আমলে নির্মিত এই সেতু 2001 সালেই যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপর 3 দফায় সংস্কার করা হয় সেতুটি, তবুও এখনও যে ঝুঁকিমুক্ত নয় সেটি বলছেন সব পক্ষই। এই সেতু দিয়েই এখনও ছুটে যায় কক্সবাজারগামী পর্যটকবাহী রেল, শত শত যানবাহন। তবে নতুন সেতুটি পেয়ে আশার আলো দেখছেন এই অঞ্চলের মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এই সেতু 2030 সাল নাগাদ নয়, তার আগেই নির্মাণ করা সম্ভব। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে অর্ধেকে নামিয়ে আনার সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় নির্দেশনা দেন তিনি। বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ স্থানীয় সেবা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জলাবদ্ধতা নিয়ে এর আগেও অনেক আলোচনা হয়েছে, তাই আলোচনা না করে এই সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে কাজ করতে হবে। একই সভায় চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী ও কালুরঘাটে 3টি নতুন হাসপাতাল নির্মাণে সরকারের পরিকল্পনা আছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। এগুলো কতটা কমাতে পারবে? গত বছরের যে স্ট্যাটিস্টিক্স, সেই বছর গত বছরের স্ট্যাটিস্টিক্সের থেকে এই বছরের স্ট্যাটিস্টিক্স অন্তত 50% কম হবে, তাহলে বোঝা যায় না কিছুটা কাজ গেছে। যা যত আইটেম আছে এবারে এই বছর এই জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল, গতবার এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত মুখ হয়েছে, স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এই বছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করব, সেটা তুলনাগতভাবে আমরা কি দেখব? খাদের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে। আগামী জুন মাসে ঋণের 2 কিস্তি ছাড়ের বিষয়ে সম্মতি দিয়েছে IMF। সেজন্য ডলারের দাম খোলা বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন গভর্নর। বুধবার সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। গভর্নর জানান, দাম বাজার ভিত্তিক করা হলে ডলারের পাইকারি বিক্রেতা 2-1টি বিদেশি কোম্পানি অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সাথে বাজার স্বাভাবিক রাখতে $50 কোটি হাতে রেখেছে বাংলাদেশ ব্যাংক। IMF-এর এই ঋণ পাওয়া গেলে জুনের মধ্যে অন্যান্য দাতা সংস্থা সহ $3.5 বিলিয়ন পাওয়া যাবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে গভর্নর। এছাড়া গভর্নর জানান, সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি
ধারাবাহিকভাবে কমতে থাকবে, সেই সাথে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। সেক্ষেত্রে আইএমএফের ঋণের প্রয়োজনীয়তা কমলেও বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আস্থা বৃদ্ধিতে আইএমএফের শর্ত মানা হচ্ছে বলেও জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 ভাগে বিভক্ত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি চলে। বৃহস্পতিবার এবং শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে বলেও জানান তারা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সংস্কারের মাধ্যমে আমরা বেটার সার্ভিস দিতে পারবো আমাদের দেশবাসীকে, স্টেক হোল্ডারদেরকে। কাজে সেই সংস্কারটা অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ওয়েতে হতে হবে এবং এই সংস্কারের জন্য সরকার যেহেতু একটা কমিটি করেছে, এই কমিটির একটা প্রতিবেদন সরকারের কাছে দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিবেদনটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় 3 বছরের সাজায় জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলার আপিল নিষ্পত্তি করার জন্য গ্রহণ করে নথি তলব করা হয়েছে। বুধবার জামিনের আদেশ দেন বিচারপতি মোহাম্মদ ফসরুজ্জামানের একক বেঞ্চ। এর আগে মঙ্গলবার জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল অনুমতি দেয় হাইকোর্ট। 17 বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমানের স্ত্রী। 2007 সালের 26 সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও তার শাশুড়ি সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে 4,81,53,651 টাকার সম্পদের তথ্য গোপনের মামলা দায়ের করে দুদক। 2023 সালের 2রা আগস্ট ঢাকা জজ আদালত তারেক রহমানকে 9 বছরের সাজা আর জুবাইদা রহমানকে 3 বছরের সাজা দেন। গত বছরের 22 সেপ্টেম্বর জুবাইদা রহমানের সাজা স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজকে আমরা জামিনের জন্য মুভ করেছি, তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষদ্বয়কে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। জামায়াতে নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আপিলের শুনানি শেষ। 1 জুন রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। রায়ে জামায়াতে ইসলামী নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে আশা প্রকাশ করেন আইনজীবী শিশির মনির। বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামায়াত। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে আপিল করলে 2013 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। আর 2016 সালে তৎকালীন প্রধান বিচারপতি SK সিনহার সভাপতিত্বে ফুলকোট সভায় জামায়াতের প্রতীক বাতিল করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। নিবন্ধন বাতিলের বিপক্ষে আইনি যুক্তি তুলে ধরেন জামায়াতের আইনজীবীরা। কোনো রাজনৈতিক দলের নিবন্ধন আদালত বাতিল করতে পারে না মর্মে যুক্তি দেন জামায়াত পক্ষের আইনজীবীরা। শুনানিতে আইনজীবী আদালতে বলেন, হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করেছে। শুনানি শেষ করে রায়ের জন্য 1 জুন দিন ধার্য করেছে আপিল বিভাগ। জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। এবং আজকে যে জামায়াত ইসলামীর নিবন্ধন মামলা শুনানি হচ্ছে, যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। দাঁড়িপাল্লা প্রতীক জামায়াতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জানিয়ে রায়ে নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আশা প্রকাশ করেন জামায়াতের আইনজীবী। ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে ইনশাআল্লাহ। এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুনানিতে আপিল বিভাগে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ঢাকা মহানগরের নেতৃবৃন্দ। দাঁড়িপাল্লা প্রতীকও বরাদ্দ দিবেন, এটা আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। জাহিদ হাসান, এখন ঢাকা।
আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। গতকাল মঙ্গলবার জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এ সংক্রান্ত চিঠি দেয়। আওয়ামী লীগের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম ও এক্স অ্যাকাউন্ট ব্লক করতে এই চিঠি দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। দীর্ঘ ৮ মাস পেরোলেও গঠিত হয়নি বাংলাদেশ শুটিং ফেডারেশনের কমিটি, ফলে স্থগিত হয়ে আছে সব কার্যক্রম। আসন্ন সাফে ভালো করা নিয়ে শঙ্কায় আছেন শুটাররা। এদিকে জুলাই আন্দোলনে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহারের অভিযোগ যাচাই বাছাই চলছে। এ কারণেই কমিটি গঠনে দেরি হচ্ছে বলেও জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিস্তারিত শরীফ রওশনের প্রতিবেদনে। সম্ভাবনা এবং অর্জনের দিক দিয়ে দেশের ক্রীড়াঙ্গনের অন্যান্য ফেডারেশনের থেকে অনেকটাই এগিয়ে দেশের এই শুটিং ফেডারেশন। তবে ক্রীড়ার অভিভাবকদের খামখেয়ালিপনায় এখন ধ্বংসের মুখে দেশের ব্যয়বহুল এই ফেডারেশন। মাঝে মধ্যে শুটাররা অনুশীলন করলেও দীর্ঘদিন ধরে নেই কোনো প্রতিযোগিতার আমেজ, যে কারণে শুটিং থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক শুটাররাই। রাইফেল হাতে নিয়ে দেশের হয়ে অনন্য কীর্তি করেছেন, হয়েছেন ইতিহাসের অংশ। প্রথমবার বিশ্বকাপ শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল নিয়ে দেশের ইতিহাসে সেরা সাফল্য অর্জন করা সহজ কথা নয়। নিয়মিত অনুশীলন আর ডিসিপ্লিনের কারণেই সাফল্য পেয়েছিলেন কামরুন নাহার কলি। টোটালি এখন আউট অফ ট্র্যাক হয়ে গেছি, কারণ আমাদের কোচ নেই, আমাদের ফেডারেশনে টোটালি প্র্যাকটিস বন্ধ। দেশের 25টিরও বেশি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করলেও শুটিং ফেডারেশনের দিকে নজর নেই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের। আমাদের সাফে একটা ভালো রেজাল্ট করার জন্য কিন্তু একটা টিমকে মিনিমাম 5 থেকে 6 মাস একটা হার্ড ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। হার্ড ট্রেনিংয়ের মাধ্যমে তারা আমাদের মধ্য থেকে চুজ করে নেবে যে কার আমরা রেজাল্ট দিতে পারবো। একটা গেমসে তো আমাদের মেডেল পাওয়ার চান্সও ছিল, তো এরকম আমাদের অনেকগুলো গেমস আমরা ইন্টারন্যাশনাল গেমসগুলো করতে পারিনি, এমনকি আমাদের ন্যাশনাল লেভেলেও কোনো গেমস হয়নি। ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যে পরিষ্কার, অ্যাডহক কমিটির অপেক্ষায় থমকে আছে ফেডারেশনের সব কার্যক্রম। এই ধরনের ক্যাম্প অর্গানাইজ বা প্রতিযোগিতা অর্গানাইজ যোগদানের জন্য একটা ফান্ডিংয়ের ব্যাপার আছে, বাজেটের ব্যাপার আছে, র্যাঙ্কিংয়ের ইয়ে আছে। এটা খুব একটা বেশি যে তা না, 2টা কম্পিটিশনের মতো মিস করা হয়েছে, যেটা আমরা হয়তো বা পূর্ণাঙ্গ কমিটি থাকলে বা অ্যাডহক কমিটি থাকলে তারা পাঠাতে পারত। শুটিং ফেডারেশনের বন্দুক জুলাই আগস্টের অভ্যুত্থানে ব্যবহারের খবরে কমিটি ঘোষণার আগে অনেক বেশি সচেতন মন্ত্রণালয়। স্পোর্টস শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রপোজাল আমরা পেয়েছি। আমরা এটা রাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটা সংস্থার ব্যাটিংয়ের জন্য আমরা পাঠিয়েছি। শুটাররা আশা করছেন দ্রুত সমস্যা সমাধান করে আবারও বন্দুক রাইফেল নিয়ে প্রতিযোগিতায় নেমে সাফল্য ছিনিয়ে আনবেন তারা। শরীফ রওশন, এখন, ঢাকা। সিলেট থেকে সরাসরি মদিনার উদ্দেশ্যে যাত্রা করবেন হজ যাত্রীরা। বিকেল 5:30টায় মদিনার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এই নিয়ে জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, কতজন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে রওনা হবে জানাবেন। এছাড়া সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হজযাত্রীদের প্রতিক্রিয়া কি? নাফি, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আসলে আল্লাহর মেহমান হয়ে পবিত্র হজযাত্রার জন্য তারা কিন্তু যাত্রীরা ইতোমধ্যে সকল প্রস্তুতি নিয়েছেন এবং 4টি ধাপে 2700 জন হজযাত্রীর মধ্যে আজকে কিন্তু 408 জন এখান থেকে রওনা দিচ্ছেন এবং সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে আমরা শেষ মুহূর্তের যে ব্যস্ততা সেটি দেখতে পাচ্ছি। এবং আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আসলে সার্বিক প্রস্তুতি বা ব্যবস্থাপনা সব কিছু অত্যন্ত চমৎকার থাকায় কিন্তু হজযাত্রীদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সন্তোষজনক জবাব তারা দিয়েছেন আমাদের কাছে। একটু আগে তারা কথা বলছিলেন আমাদের সাথে। আসলে তারা বলছেন যে আসলে সিলেট থেকে সরাসরি মদিনায় যাওয়াটা আসলে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার বা তাদের জন্য এটা অনেক বেশি আরামদায়ক, কারণ অনেক যাত্রা কিন্তু কমে যাচ্ছে এর মাধ্যমে। এবং বিশেষ করে সিলেট টু মদিনা থেকে ফ্লাইট সরাসরি শুরু হওয়ায় অনেকটাই কিন্তু আমরা আনন্দিত দেখেছি হজযাত্রীদেরকে। এবং তারা বলছেন যে
এইভাবে যদি সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, বিশেষ করে এবছর যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে অন্যান্য বছর থেকেও তারা বলছেন যে এবছরের সুযোগ সুবিধা অনেক বেশি দেওয়া হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে সুন্দর ব্যবস্থাপনায় কিন্তু হজযাত্রীরা যেতে পারছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু 4টি ধাপে এর মধ্যে প্রথম ধাপ আজকে শুরু হলো এবং সেই প্রথম ধাপে কিন্তু প্রায় 408 জন যাত্রী মদিনার উদ্দেশ্যে সরাসরি রওনা দিচ্ছেন এবং তাদের যে দোয়া বা তারা যেটি কামনা করছেন যে তারা যেন সুন্দরভাবে সুস্থভাবে যেন তারা আবারও দেশে ফিরে আসতে পারেন এবং তাদের যাত্রাটি যেন অত্যন্ত শুভ হয় এই কামনাই তারা করছেন। এবং আমরা বিমান বাংলাদেশের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের আন্তরিক প্রচেষ্টার কোনো ত্রুটি থাকবে না, তারা হজযাত্রা যেন সুন্দর হয় এবং সুশৃঙ্খল হয় সেই কামনাই তারা করছেন এবং তারা সেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আসলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ। সৌদি আরবে সফর শেষে কাতার যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আগমন উপলক্ষে কাতার জুড়ে সাজ রব। এর আগে রিয়াদে অংশ নেবেন গালফ কাউন্সিল কর্পোরেশনের সম্মেলনে। মধ্যপ্রাচ্য সফরে রিয়াদের সঙ্গে এরই মধ্যে নিশ্চিত করেছেন $60,000 কোটি বাণিজ্য চুক্তি। জানান এই সফরে নিশ্চিত হবে $1 লাখ কোটি বিনিয়োগ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, শুধু অর্থনৈতিক সমঝোতা নয়, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। মধ্যপ্রাচ্য সফরে এসে সৌদি আরবের কাছ থেকে উষ্ণ আতিথেয়তা পেয়ে ডোনাল্ড ট্রাম্প এখন যাবেন কাতারে। এর আগে গালফ কাউন্সিল কর্পোরেশনের নেতাদের সঙ্গে রিয়াদে করবেন বৈঠক। মার্কিন প্রেসিডেন্টের আগমনী বার্তায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এদিকে সৌদি আরব সফরের প্রথম দিনই প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন কোটি কোটি ডলারের চুক্তি। জানান, যুক্তরাষ্ট্রের মতো প্রতিরক্ষা পণ্য আর কেউ তৈরি করতে পারে না। You know, nobody makes military equipment like us. We have the best military equipment, the best missiles, the best rockets, the best everything. Best submarines, by the way. Most lethal weapon in the world. Administration has achieved more than most other, but it's going to go a lot higher. You see, we've never had anything like this happen. It's an explosion. বলেন, এই অঞ্চল আর পুরো বিশ্বকে নিরাপদ রাখতে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান চুক্তিতে না আসলে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দেন ট্রাম্প। আবারও মনে করিয়ে দেন ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও অক্লান্ত পরিশ্রম করছেন তিনি। সব দিক থেকে কূটনৈতিক তৎপরতার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান তিনি। I want to make a deal with Iran. If I can make a deal with Iran, I'll be very happy. If we're going to make your region and the world a safer place. But if Iran's leadership rejects this olive branch and continues to attack their neighbors, then we will have no choice but to inflict. সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামের বক্তব্যে সৌদি যুবরাজ বলেন, রিয়াদের কাছে সমরাস্ত্র বিক্রি করবে ওয়াশিংটন। এখন পর্যন্ত এটি বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি উল্লেখ করে তিনি আরও বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্রের ক্রেতা দেশ সৌদি আরব। يستثمر فرص التعاون وتبادل المنافع بيننا. فخامة الرئيس أن عملنا المشترك لا يقتصر على التعاون الاقتصادي وإنما يمتد إلى عمل على إحلال الأمن والسلام في المنطقة والعالم. বুধবার রিয়াদে গালফ কাউন্সিল কর্পোরেশনের সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। এই বৈঠকে গালফভুক্ত দেশগুলো ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিতে পারে গাজা ইস্যুতে। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য গালফভুক্ত দেশগুলোর জন্য এক বড় সুযোগ। সৌদি আরব সফর শেষে কাতার যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরপর যাবেন সংযুক্ত আরব আমিরাতে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সাম্য হত্যায় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি। ছাত্রদলের গ্রেপ্তার 3 জনকে পাঠানো হয়েছে জেল হাজতে। তিন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড। শিক্ষার্থীরা ঠিক করবে তারা কেমন সমাজ চায়। চবি সমাবর্তনে ডক্টর ইউনূস সম্মানসূচক ডিলিট ডিগ্রি গ্রহণ। চট্টগ্রাম বন্দর পরিদর্শন। বন্দর না এখানে আর কেউ আসতে পারবে না ভাই, আমাদের চিকিৎসা দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার। আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে। অবশেষে ডলারের দর বাজারের উপর ছেড়ে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। জুনের মধ্যে আইএমএফ এর ঋণ সহ $3.5 বিলিয়ন পাওয়ার আশা।
এবং জুলাই আন্দোলনে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহারের অভিযোগ যাচাই বাছাই চলছে, এ কারণে কমিটি গঠনে দেরি, দাবি ক্রীড়া পরিষদের। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।